হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101 এ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 2015 WBCS মেন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটা যে টপিকগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের যে টপিক মানে প্রত্যেকটা যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রত্যেকটা প্রশ্ন যে সাবজেক্টের ওপরে রয়েছে বা যে টপিকের ওপর রয়েছে, সেই টপিকগুলো তোমাদের ভালো করে যদি রিভিশন দাও, তাহলে কিন্তু সেম জায়গা থেকেই তোমাদের মানে যেভাবেই প্রশ্ন দিক না কেন ঘুরিয়ে, তাহলে তোমাদের জন্য কিন্তু সেটা কোনো রকম সমস্যা হবে না। তো এখানে আমরা যে ধরনের প্রশ্নগুলো আলোচনা করব, তো আমরা এক একটা প্রশ্ন ধরে ধরে পড়ব। তো লেসন প্রেজেন্টেড বাই মি। 20 MCQs রয়েছে, যেখানে 2015-এর INM থেকে 7 কোয়েশ্চেন্স রয়েছে, প্র্যাকটিস সেশন রয়েছে 7, এবং আমরা দেখতে পাচ্ছি যে 2015-এর 3টে প্রশ্ন মিডিয়েবল থেকে রয়েছে। তো একটু ভালো করে কিন্তু দেখো। তো এখানে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখো। ফার্স্ট আমাদের INM থেকে শুরু হচ্ছে। দেখো, INM খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি যে আমাদের মেন্স, প্রিলিমস এবং যে কোনো পরীক্ষার জন্য আমাদের INM কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের INM এর যে পিরিয়ডগুলো রয়েছে, যেমন মডারেট ফেজ, লিবারেল ফেজ, মডারেট ফেজ, এক্সট্রিমিস্ট ফেজ এবং গান্ধিয়ান ফেজ এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তো প্রত্যেকটা ফেজকে খুব ভালো করে পড়তে হবে, এবং যে এরাগুলো রয়েছে, সেই প্রত্যেকটা এরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট, কাউন্সিল অ্যাক্ট, ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এগুলো খুব ভালো করে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এগুলো খুব ভালো করে কিন্তু পড়তে হবে, রেগুলেটিং অ্যাক্ট। তো দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, আমরা INM দিয়েই আলোচনা করি। Which of the following pairs are correctly matched? তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেনারস থেকে কে আছেন, ঝাঁসি থেকে কে আছেন, কানপুর থেকে কে আছেন, লখনৌ থেকে কে আছে। বলেছে এখানে কারেক্টলি ম্যাচ কোনটা। তো কারেক্টলি ম্যাচ এখানে রয়েছে ঝাঁসি, স্যার, হিউ, রোজ। তো বি হবে আমাদের কারেক্ট আনসার, কারণ উনি তো বলেছিলেন রানী লক্ষ্মীবাঈকে সব থেকে কি সাহসী যোদ্ধা। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখো। এখানে আমরা যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ঝাঁসি ওয়াজ দ্য মারাঠা রুলড প্রিন্সলি স্টেট, আমরা সবাই জানি বুন্দেলখণ্ড, এবং ওয়েন রাজা অফ ঝাঁসি ডাইড, যেখানে উইদাউট আ বায়োলজিক্যাল মেল হেয়ার। কারণ আমরা জানি যে রানী লক্ষ্মীবাঈ, আমরা মুভিতেও দেখেছি যে রানী লক্ষ্মীবাঈয়ের তো সন্তান হয়েছিল, কিন্তু ছলে বলে কৌশলে তারই ফ্যামিলি দ্বারা তাকে মেরে ফেলা হয়। এবং রানী যখন দত্তক পুত্র গ্রহণ করে, তখনই কোম্পানির সাথে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যে লড়াই হওয়া, এবং সেটাই পরবর্তীকালে যাকে আমরা সিপাহী বিদ্রোহ হিসাবে দেখি। তো সেখানে আমরা যে কমান্ডার, যে কমেন্ট করেছে, মানে যে লিড করেছে জেনারেল হিসেবে, তাতিয়া টোপে, আর নারী বাহিনীকে লক্ষ্মীবাঈ। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে বায়োলজিক্যাল মেল হেয়ার। তো এখানে ইট অ্যানেক্স দ্য ব্রিটিশ রাজ বাই দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আন্ডার দ্য ডক্ট্রিন অফ ল্যাপস, যেখানে তখন লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি। এই যে সত্য বিলোপ নীতি এবং সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স কি ছিল, সাবসিডিয়ারি, এই পয়েন্টগুলো কিন্তু আমি বারবার বলছি যে এই জায়গাগুলো কিন্তু ভালো করে বুঝবে। অধীনতামূলক মিত্রতা নীতি ছিল যে দুটোই সাম্রাজ্য বিস্তার পলিসি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক্সপ্যানশন পলিসি হচ্ছে দুটোই, মানে সাবসিডিয়ারি অ্যালায়েন্সও তাই এবং ডক্ট্রিন অফ ল্যাপসও তাই। কিন্তু এই দুটোর মধ্যে তফাৎ এখানেই যে সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যে রুলার থাকবে, যে রিলেটিভ রুলার থাকবে, তার যে অটোনমাস পাওয়ার একটা, সেটা কিন্তু তাদের থাকবে। ডক্ট্রিন ইন ল্যাপসে কি হয়, তোমাকে তোমার জায়গা থেকে কি করা হবে, সরিয়ে দেওয়া হবে। তোমার জায়গা যদি অকুপাই করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা, তো সেখানে তোমার কোনো পাওয়ার থাকবে না। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর অধীনতামূলক মিত্রতা নীতিতে কি ছিল, যে তাদের কিছু শর্ত ছিল, যেখানে আমরা জানি যে তখন আমাদের যে নেপোলিয়ান থ্রেট একটা বড় ইস্যু। তো তার জন্য প্রত্যেকটা প্রিন্সলি স্টেটের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোঅপারেশন, একটা ট্রিটি সাইন করিয়ে নিচ্ছিল শর্ত সাপেক্ষে, যাতে কোনো ফরেন রুলারের সাথে কোনোভাবে সম্পর্ক স্থাপন না করতে পারে কোনো ইন্ডিয়ান রুলার। এটা একটা শর্ত ছিল যে এই শর্তগুলো মানলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই রুলারকে সব রকম সিকিউরিটি দেবে।
আর সত্য বিলোপ নীতিও হচ্ছে সাম্রাজ্য বিস্তার নীতি, কিন্তু সত্য বিলোপ নীতিতে কি ছিল যে সাম্রাজ্যকে পুরোপুরি অ্যানেক্সেশন, এটা ব্রিটিশ অ্যানেক্স মানে সাম্রাজ্য বিস্তার করত। সাম্রাজ্য বিস্তার নীতি দুটোই, কিন্তু তাতে অটোনোমাস পাওয়ার ছিল রুলারের, কিন্তু এখানে তাকে কি করতো, তার জায়গা থেকেই সরিয়ে দেওয়া হতো। ঠিক আছে, তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দ্য বেঙ্গল আর্মি ইউনিট ইন দ্য এরিয়া হ্যাভ রেবেলড মার্চ টু টেক পার্ট। এখানে প্রত্যেকটা মানে কোন এরিয়া কবে ফার্স্ট সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেছে, কোন এরিয়া ফার্স্ট কার ওপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডক্ট্রিন ল্যাবসের আন্ডারে সেই জায়গাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যানেক্সড করেছে, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এই জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আর ভালো করে পড়তে হবে। যেমন 1857 রিভোল্ট থেকে যদি আমাদের প্রশ্ন দেয়, তো 1857 রিভোল্টে কে নেতা ছিলেন, কে লিডার ছিলেন, তাহলে এই জায়গাগুলো কিন্তু এবং কোনটা থেকে শুরু হয় যুদ্ধ বা আন্দোলন, শুরু হয় কোনটা থেকে, বেহরামপুর কি, ব্যারাকপুর কি, মিরাট কি, তো কোনখানে কে লিড করেছিলেন, কোন এরিয়া থেকে কে লিডার ছিলেন। ঠিক আছে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে। যেমন আমাদের কমান্ডার দিয়ে, ব্রিটিশ কমান্ডার দিয়ে আমাদের প্রশ্ন দিল যে কোন কমান্ডার কোন এরিয়াতে ছিলেন। তো যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, দেখো অপশন 2 তে রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য কজেস অফ রেসপন্সিবল ফর দ্য রাইজ অফ দ্য মানি লেন্ডার্স ইন ব্রিটিশ ইন্ডিয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রিটিশ ইন্ডিয়াতে বা ব্রিটিশ ভারতে যে মানি লেন্ডার, আমরা জানি যে মানি লেন্ডার, জামিনদার, তালুকদার, এরা কাদের হয়ে কাজ করতো, এরা হচ্ছে ব্রিটিশারদের মধ্যস্থতা করত, ব্রিটিশারদের মধ্যস্থতা করত, কালেকশন করত, নিজেরা কিছুটা পেত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার ম্যাক্সিমাম পার্টটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিত। তো এখানে যে আমার অপশনস গুলো রয়েছে, যে নিউ রেভিনিউ পলিসি আছে, নিউ লিগাল সিস্টেম আছে, নিউ এডুকেশনাল সিস্টেম আছে, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার আছে, তো এখানে আমাদের আনসার তাহলে কি হবে, আমাদের আনসার হবে নিউ এডুকেশনাল পলিসি, যেটা রেসপন্সিবল না রাইজ অফ দ্য মানি লেন্ডার্স এর জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, আমরা একটা বিষয় জানি যে এখানে যখন ব্রিটিশাররা যখন এই যে এগ্রিকালচার, তো এগ্রিকালচার বা কৃষিকাজ যে শস্য বা যে প্রোডাকশনের ওপরে ইকোনমি ডিপেন্ড করতো, যেমন কটন, যেমন ইন্ডিগো, ঠিক আছে, যেমন সুগার কেন, ঠিক আছে, এগুলোর ওপরে কিন্তু বেশি ফোকাস করতো, আফিম, ঠিক আছে, যেগুলো মার্কেট, যেগুলো ডিমান্ড ছিল। আমরা দেখতেই পাচ্ছি যে এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন বলতে কি বোঝানো, তোমাদের প্রত্যেকটা ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা ডিটেলস কিন্তু তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। আমরা জানি যে কোম্পানি মনোপলিটাকে ডিস্ট্রিক্ট করা হয় 1813 খ্রিস্টাব্দে, কোম্পানি ট্রেড বা কমার্স যে পার্টটা ছিল সেটাকে অ্যাবলিশ করা হয় 33-এ। এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের সবসময় ইম্পর্টেন্ট, সবসময় তোমাদের প্রশ্ন দেয়, ভালো করে কিন্তু এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে তোমাদের। তো এখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে এগ্রিকালচার কমার্শিয়ালাইজড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া, যেখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে প্রোডাকশন অফ দ্য ক্যাশ ক্রপ লাইক টি, কফি, ইন্ডিগো, ওপিয়াম, কটন, জুট, সুগার কেন, অয়েল শিট। ওপিয়াম ওয়াজ ইন্ট্রোডিউসড টু এক্সচেঞ্জ উইথ চায়না ফর দ্য চাইনিজ টি, দ্য মার্কেট ফর ওপিয়াম, তার মানে চায়নার সাথে ব্রিটেনের একটা এক্সচেঞ্জ হতো, চাইনিজ টি আর ইন্ডিয়া থেকে ওপিয়াম, ওয়াজ কন্ট্রোল বাই দ্য ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান ফার্মার ডিড নট গেট এনি প্রফিট। এত হাই প্রফিট, এই প্রত্যেকটা কমার্শিয়াল ক্রপের ওপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাক্সিমাম প্রফিট হতো, কিন্তু এই প্রফিটের কোনো অংশ কিন্তু চাষিরা পেত না। কারা পেত? সবটাই পেত হচ্ছে, ম্যাক্সিমামটাই পেত হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর প্রফিটেরও একটা পার্ট সামান্য হলেও সেটা পেত কিন্তু এই মধ্যস্থতা যারা করতো তারা। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে ইন্ডিগো যে কতটা মানে ক্ষতি হতো জমির ক্ষেত্রে, নীল চাষ, সেই নীল চাষ নিয়ে কত আন্দোলন হয়, ঠিক আছে, নীল চাষটা বন্ধ হলো কেন? যখন জার্মান সিনথেটিক্স ইন্ডিগো এলো, তাই তো? তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে তোমাদের যে আগের প্রশ্নটা রয়েছে এটা একটু আগে পিছিয়ে হয়ে গেছে, তোমাদের প্রত্যেক ব্রিটিশ অফিসিয়ালসদের দেওয়া রয়েছে। দেখো এই পিডিএফ গুলো যদি তোমাদের কারুর লাগে যে এগুলো আমাদের দরকার পিডিএফ গুলো, তাহলে তোমরা আমার ফ্রি ক্লাসে জয়েন করো, ফ্রি ক্লাসে বলো ম্যাম ওই পিডিএফটা বা অমুক পিডিএফটা আমাকে একটু দিয়ে দিন, অমুক তারিখের পিডিএফটা, আমি ওখানে দিয়ে দেবো, কিন্তু তোমাদের বলতে হবে, ঠিক আছে? প্রত্যেকে ফ্রি ক্লাসে জয়েন করো আনএকাডেমি, আর পিডিএফটা যদি লাগে তো ডিমান্ড বলো, চেয়েও, আমি দিয়ে দেবো, ঠিক আছে?
আচ্ছা, এখানে প্রত্যেক অফিসিয়ালস রয়েছে এবং এখানে তার পাশে হচ্ছে তোমার কোন প্লেসে কে কি কিভাবে কার কি রোল ছিল সেটা রয়েছে। তো ভালো করে কিন্তু দেখে নেবে যে কোন মেজর জেনারেল, কোন ব্রিটিশ অফিসিয়াল কোন এরিয়া থেকে ছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হু ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাটেম্প ডিসেন্ট্রালাইজেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসেন্ট্রালাইজেশন, যে বিকেন্দ্রিকতা, যাকে আমরা বিকেন্দ্রীকরণ আমরা যাকে বলি। তো রিপন, মেও, কার্জন অ্যান্ড লিটন। তো কোনটা হবে কারেক্ট আনসার? দেখো, লর্ড মেও and or Lord Nas served as the 4th Viceroy of India 12th January 1869 to 8th February 1872. He started the process of the decentralization of finance. In foreign affairs, he followed the policy of non-interventions. He opened up Mayo College in Ajmer for educating children of the aristocrat families. তো উনি মেও কলেজ তৈরি করেছিলেন আজমিরে। তো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিসের জন্য, পলিসি অফ নন ইন্টারভেনশন। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন কোন পলিসি, তোমাদের এই পলিসিগুলো দিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে যে ডিসেন্ট্রালাইজেশন বলতে কি বোঝানো হয়। যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেমন ধরো যে প্রত্যেকটা স্তরে, মানে আজকে যদি আমি বলি যে লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েতি, তো এখানে আমরা পঞ্চায়েতি দেখো, স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তো রয়েছে, ক্ষমতা হস্তান্তর, কিন্তু আমি যদি বলি যে লোকাল গভর্নমেন্ট, সেই লোকাল গভর্নমেন্ট এখনো সেলফ গভর্নমেন্ট হয়নি। তার কারণ হচ্ছে এখানে সর্বেসর্বা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। তো এই ক্ষমতাটা যদি তাদের হাতে দেওয়া হয়, কারণ আমরা জানি যেটা গান্ধীজিও বলেছিলেন, তো এই যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ কেন দরকার, কারণ কোনো এক শাসক যাতে স্বৈরাচারী না হয়ে থাকতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে। হি ওপেনড আপ মেও কলেজ, আজমিরে উনি করেছিলেন তো বটে, কিন্তু এই মেও কলেজ কাদের জন্য? অ্যারিস্টোক্রেট ফ্যামিলির জন্য। ঠিক আছে, সবাই এফোর্ড করতে পারবে না। আচ্ছা, ওনার সম্পর্কে আরো একটা কমন প্রশ্ন, যেটা উনি প্রথম গভর্নর জেনারেল ছিলেন যাকে মেরেছিলেন পাঠান শের আলী পোর্ট ব্লেয়ারে। ঠিক আছে, তো এই হিসাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেও রেজলিউশন, যেটা আমরা খুব ইম্পর্টেন্ট, 1864 থেকে 68 মধ্যে উনি কি করেছিলেন? লোকাল বডিজ ফার্স্ট ফর্মড ইন দিস পিরিয়ড, প্রথম লোকাল বডিজ আমাদের আসে, এবং most cases consisted the nominated member and were headed by district magistrates. Thus, these are seen not more than instruments of additional tax collections. Mayo resolutions of 1870 financial decentralization এর জন্য ইম্পর্টেন্ট। তো এটা ইনাগুরেট করা হয়েছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি যে devolution inaugurated by the Indian Council Act 1861. Apart from annual grant from imperial government, the provincial government were authorized to resort the local taxation balance their budget. তো প্রভিন্সিয়াল গভর্নমেন্টের উপর একটা পাওয়ার দেওয়া হয়েছিল লোকাল অথরিটি হিসাবে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দিস ওয়াজ ডান ইন কন্টেস্ট of transfer of certain departments of administration such as medical service, education, roads to the control of provincial government. This was beginning of the local finance. Mayo's resolution emphasized local interest, supervision and care are necessary for success in the management of the fund devoted on education, sanitation, মেডিকেল রিলিফ, লোকাল পাবলিক ওয়ার্কস। এই প্রত্যেকটা দায়িত্ব দিয়ে দিল কার উপরে? প্রভিন্সিয়াল গভর্নমেন্টের উপর। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন কোন ক্ষেত্রে এই যে ডিসেন্ট্রালাইজেশন যে পার্টটা বা যে বিষয়টা এলো, এই ডিসেন্ট্রালাইজেশন কোন কোন ক্ষেত্রে কোন কোন এলাকার ওপর দায়িত্ব ছিল? তো সেটা হবে আমাদের বেঙ্গল, মাদ্রাজ, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, পাঞ্জাব, passed municipal acts to implement the policy outlined. তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আমরা আলোচনা করব, when by whom were the Portuguese driven out হুগলি in Bengal? তো কোনটা হবে কারেক্ট আনসার? খুব ইম্পর্টেন্ট এটা। পর্তুগিজদের তাড়ালো, ভাগালো বাংলা থেকে, আমরা জানি কে করেছিল, কার সময় হয়েছিল? শাহজাহানের সময়। কিন্তু
এই যে কোয়াসিম খান, এখানে আমাদের আনসার তাহলে আমরা দাগ দিয়ে দিই, আনসার হবে 1631 খ্রিস্টাব্দে কোয়াসিম খান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়াসিম খান জুবানি নবাব ওয়াজ আ মুঘল জেনারেল ছিলেন উনি, এবং উনি দু এম্পায়ারের সময় বা সম্রাটের সময় ছিলেন, জাহাঙ্গীর এবং শাহজাহানের সময়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু দেখো তোমাদের মেন্সে কিন্তু এরকম ধরনের প্রশ্নই কিন্তু আসে, তাও কিন্তু আমাদের কি হয়, কনফিউশন হয়, আমরা পারি না, আমরা দিতে পারি না, মানে আমরা পড়তে পারি না, এই কারণ। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো আমরা দেখো এখানে যেটা বলা হয়েছে যে কোয়াসিম খান জুবানি নবাব, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর অ্যান্ড শাহজাহান অ্যান্ড হেল্ড দ্য র্যাঙ্ক 5000, যেটা আমরা দেখতে পাচ্ছি, ওনাকে র্যাঙ্ক দিয়েছিল মনসবদার হিসাবে। মনসবদারি জানো তো মনসবদার প্রথাটা কি? আচ্ছা, মনসবদার শব্দটা হচ্ছে এরাবিক, ঠিক আছে, কিন্তু মনসবদার যে প্রথাটা, যেমন ধরো একজন মনসবদার কার কত জাট থাকবে, কত জাট এবং সাওয়ার সিস্টেম তার সঙ্গে থাকবে। জাট মিন্স হচ্ছে যারা ইনফ্যান্ট্রি, ঠিক আছে, এবং সাওয়ার হচ্ছে ক্যাভেলারি। আমরা জানি 7 সব থেকে হাইয়েস্ট কত, যেটা আমরা দেখেছিলাম বিন কাসিমের সময়, যে সব থেকে হাইয়েস্ট কত রয়েছে, সব থেকে হাইয়েস্ট রয়েছে হচ্ছে আমাদের কি 10,000, সব থেকে কম রয়েছে 10 মনসব, ঠিক আছে। এবং আমরা জানি যে খান উপাধি দেওয়া হতো তৎকালীন সময় বিন কাসিমের সময়। তো এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মনসবদারটা র্যাঙ্ক তাহলে কিভাবে হতো, যেমন ধরো এরকম ভাবে ছিল, যার 5000 র্যাঙ্ক থাকবে সে মান্থলি এত টাকা পাবে, যে 2000 থেকে 3000-এর মধ্যে থাকবে সে মান্থলি এত টাকা পাবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা র্যাঙ্ক ছিল। আমরা জানি যে যখন জাহাঙ্গীরের সময় উইলিয়াম হকিংস আসেন, ওনাকে 400 মনসব দেওয়া হয়, 400 সবসময় ওনার সঙ্গে জাট থাকবে, ওনার একটা বাহিনী থাকবে, ওনাকে প্রোটেকশন দেবে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মনে রাখতে হবে। যেমন মানসিং আকবরের সময় কত ছিল, 7000 ছিল মনসব। তো এই পার্টগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। তো মনসব হচ্ছে এটা কিন্তু দেওয়া হয়। আমরা জানি যে দেখো সুলতানি পিরিয়ডে আমরা এই যে মনসবদার যে র্যাঙ্কটা, এটা কিন্তু আমরা বাবরের টাইমে দেখেছি, কিন্তু এই যে র্যাঙ্ক প্রোভাইড করা কমান্ড জেনারেলদের, এটা কিন্তু আমরা আকবরের সময় দেখতে পারলাম, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভালো করে কিন্তু পড়তে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হোয়াট ওয়াজ দ্য আর্লি ক্যাপিটাল অফ দ্য পর্তুগিজ ইন ইন্ডিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোয়া আছে, কোচিন, কুলিয়েন, কান্নানুর। তো কোনটা হবে কারেক্ট আনসার, প্রত্যেকে খুব ভালো করে দেখো। এখানে আমি যদি বলি যে ক্যাপিটাল হিসাবে, তবে এনশিয়েন্ট ক্যাপিটাল, আর ক্যাপিটাল কখন হয় বলতো, ক্যাপিটাল পর্তুগিজদের অনেক পরে হলো, একদম লাস্ট গভর্নরশিপে, তখন ক্যাপিটাল হলো গোয়া একমাত্র। কিন্তু তার আগে যে ওল্ড ফ্যাক্টরি, তোমরা যখন অনেক ভালো ভালো ইউপিএসসির যে বইগুলো দেখবে, ওখানে সব তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যেখানে আমরা জানি যে অনেকে বলে যে ম্যাম কোচি ছিল, কিন্তু কোচিন হচ্ছে তাদের ট্রেডিং সেন্টার ছিল, প্রথম ঘাঁটি ছিল, কিন্তু ক্যাপিটাল বলতে পারি না। আগে তারা এস্টাবলিশ করলো এম্পায়ার, ঠিক আছে, যাকে আমরা বলি গভর্নরশিপ, এস্টাবলিশ করলো, ধীরে ধীরে স্থলভাগ তাদের কাছে এলো, এবং শেষ দিকে তারা কি হলো, ক্যাপিটাল ফরমেশন করলো, যেটা গোয়াতে। কিন্তু যেহেতু আমাদের ওল্ড ক্যাপিটাল এখানে বলেছে, তো সেই হিসাবে দ্য ফার্স্ট ভাইসরয় আলমেইদা এস্টাবলিশ হেডকোয়ার্টার কোচিন। তো 1510 খ্রিস্টাব্দে দ্য ক্যাপিটাল, আফটার দ্য 1500 ট্রেন, দ্য ক্যাপিটাল অফ দ্য পর্তুগিজ ভাইসরয়ালটি ওয়াজ ট্রান্সফার টু গোয়া। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফ্যাক্টরি হেডকোয়ার্টার যেটা দেখতে পাচ্ছি, কিন্তু অরিজিনাল কিন্তু গোয়া। এই প্রশ্নটা একটু তোমরা কিন্তু, আমি যদি বলি দেখো ক্যাপিটাল যখন তুমি মেনশন করেছে, তো আবার বলে দিচ্ছে আর্লি, তো এখানে যেটা পিএসসি নিয়েছিল সেটা কোচিন নিয়েছিল, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু কোচিন কোনো ক্যাপিটাল ছিল না, এটা একটা ট্রেডিং পোস্ট ছিল, বা আমরা বলতে পারি যে আর্লি হেডকোয়ার্টার ছিল পর্তুগিজ কোম্পানি। আর যেটা গোয়া, এটা ছিল ক্যাপিটাল। আগে পর্তুগিজরা এস্টাবলিশ করলো এম্পায়ার, তারপরে হচ্ছে আমাদের গোয়াতে ক্যাপিটাল ফরমেশন করলো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডিটেল রয়েছে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, when by whom was নায়ার সার্ভিস সোসাইটি এস্টাবলিশ হলো। তো নায়ার সার্ভিস সোসাইটির জন্য আমরা দেখতেই পাচ্ছি কে ইম্পর্টেন্ট। নায়ার সার্ভিস সোসাইটির জন্য আমরা দেখো ফাউন্ডার কে,
পদ্মনাভা পিল্লাই। তো আমরা দেখতে পাচ্ছি পদ্মনাভা পিল্লাই এখানে রয়েছে, তো এম পদ্মনাভা পিল্লাই এখানে আমাদের কারেক্ট আনসার হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে নায়ার সার্ভিস কি ছিল। দেখো সাউথ ইন্ডিয়ান যত আমরা আন্দোলন দেখবো, যত মুভমেন্ট দেখবো, তো প্রত্যেকটা মুভমেন্টে একটাই মানে তাদের বিষয় ছিল, সেটা হচ্ছে কাস্টিজম, কাস্ট ডিসক্রিমিনেশনের এগেনস্টে বিরোধিতা করা, ঠিক এগেনস্টে যাওয়া, সরি, কাস্ট ডিসক্রিমিনেশনের বিরোধিতা করা, ঠিক আছে। তো এই জায়গাতে আমাদের নায়ার সার্ভিস সোসাইটি এরকম একটি ছিল, একটি অর্গানাইজেশন, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি আমরা বলতে পারি। তো এখানে কোথায় হয়েছিল? কেরলে। ফাউন্ডার কে, কবে ফাউন্ড হয়, জেনারেল সেক্রেটারি কে, প্রত্যেকটা নাম কিন্তু রয়েছে। এনসিসি বলা, এনএসএস বলা হতো, ঠিক আছে। তো এটা আমাদের মনে রাখলে, কোথায় হেডকোয়ার্টার, প্রত্যেকটা তোমাদের কিন্তু লিস্ট করা আছে। তোমাদের আবারও বলছি, যদি তোমাদের পিডিএফ লাগে তো আমাকে কিন্তু ফ্রি ক্লাস, আনএকাডেমি ফ্রি ক্লাসে আমার নাম দিয়ে, রমিলা মজুমদার নাম দিয়ে সার্চ করবে, ঠিক আছে, ফলো করবে, প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন পাবে, তখন কিন্তু এগুলো আমি তোমাকে দিয়ে দেবো, ক্লাসে বলবো দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু কোনো যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।